নমস্কার, দ্য ডিপ ডাইভে আপনাদের স্বাগত। আজ আমরা যে সময় ডুব দিতে চলেছি সেটা কিন্তু আজকের ভারতীয় সমাজ সংস্কৃতি এগুলোর একেবারে গোড়ার কথা। আমরা কথা বলবো বৈদিক যুগ নিয়ে। আর আমাদের হাতে বেশ কিছু চমৎকার ইনফোগ্রাফিক রয়েছে যা এই বিশাল সময়টাকে বুঝতে সাহায্য করবে। আমাদের আজকের লক্ষ্য হল এই সূত্রগুলো ব্যবহার করে শুধু তথ্য জানা নয়, বরং একটা গোটা সভ্যতার বিবর্তনের গল্পটা খুঁজে বের করা। কিভাবে একটা ধরুন যাযাবর পশুপালক সমাজ ধীরে ধীরে একটা জটিল কৃষিভিত্তিক সমাজে পরিণত হল। একদম ঠিক। আর এই গল্পের গভীরে যেতে হলে আমাদের কিছু মূল শব্দ বা বলতে পারেন কনসেপ্ট সেগুলো পরিষ্কার করে নিতে হবে। যেমন ধরুন বেদ, শ্রুতি, জনপদ, বর্ণাশ্রম এই শব্দগুলো তো বারবার আসবে। আমরা চেষ্টা করব প্রতিটির অর্থ আর তার প্রেক্ষাপটটা সহজ করে ব্যাখ্যা করতে, যাতে পুরো ছবিটা স্পষ্ট হয়ে ওঠে। আমাদের আলোচনাটা মূলত আদি আর পরবর্তী বৈদিক যুগ এই দুটো পর্বের তুলনার মধ্যে দিয়েই এগোবে। দারুণ! তাহলে চলুন এই সময় সফরে বেরিয়ে পড়া যাক। আমার প্রথম প্রশ্নটা একেবারে গোড়ার। বৈদিক যুগ বলতে আমরা ঠিক কোন সময়টাকে বুঝি? আমাদের প্রথম ইনফোগ্রাফিকটা যদি দেখি তাহলে দেখব বৈদিক যুগের সময়কাল মোটামুটিভাবে 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, মানে প্রায় 900 বছরের একটা বিশাল সময়। এই কারণে ইতিহাসবিদরা একে দুটো ভাগে ভাগ করেছেন। প্রথম পর্বটা হল ঋগ বৈদিক বা আদি বৈদিক, যা 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছিল। আর দ্বিতীয়টা তাহলে পরবর্তী বৈদিক যুগ 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। কিন্তু আমার প্রশ্ন হল, এই ভাগটা করার দরকার পড়ল কেন? 1000 খ্রিস্টপূর্বাব্দে হঠাৎ এমন কি ঘটল যে একটা যুগকে শেষ করে নতুন একটা যুগের সূচনা করতে হলো? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এই বিভাজনের কারণ হল একটা বৈপ্লবিক পরিবর্তন। 1000 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে লোহার আবিষ্কার এবং তার ব্যাপক ব্যবহার শুরু হয়। আর এই একটা ধাতুর ব্যবহার মানুষের জীবনযাত্রা, সমাজ, অর্থনীতি, রাজনীতি সবকিছু আমূল বদলে দিয়েছিল। বলতে পারেন আদি বৈদিক যুগ ছিল মূলত ব্রোঞ্জ যুগের সভ্যতা, আর পরবর্তী বৈদিক যুগ হল লৌহ যুগের। এই পরিবর্তনগুলো নিয়ে আমরা তো বিস্তারিত আলোচনা করবই। বাহ! তার একটা প্রযুক্তিগত আবিষ্কার গোটা সভ্যতার অভিমুখটাই ঘুরিয়ে দিয়েছিল। আচ্ছা, এই সভ্যতার নির্মাতা অর্থাৎ আর্যদের নিয়ে তো অনেক তত্ত্ব প্রচলিত আছে। আমাদের সূত্রগুলো কি বলছে এই বিষয়ে? তারা কারা, কোথা থেকে এসেছিলেন? দেখুন, এই বিষয়ে সবচেয়ে জনপ্রিয় তত্ত্বটি জার্মান পণ্ডিত ম্যাক্স মোলারের। তার মতে আর্যরা মূলত মধ্য এশিয়ার স্টেপ অঞ্চল থেকে এসেছিলেন। আর এটা শুধু ভাষাতাত্ত্বিক মিলের উপর ভিত্তি করে বলার নয়, এর পেছনে কিন্তু বেশ জোরালো প্রত্নতাত্ত্বিক প্রমাণও আছে। যেমন ধরুন, তুরস্কে বোঘাস্কই নামে এক জায়গায় প্রায় 1400 খ্রিস্টপূর্বাব্দের একটি শিলালিপি পাওয়া গেছে। সেখানে ইন্দ্র, বরুণ, মিত্রের মতো বৈদিক দেবতাদের নাম উল্লেখ করা হয়েছে। এটা নির্দেশ করে যে ওই অঞ্চলে এমন এক গোষ্ঠী ছিল যারা এই দেবতাদের উপাসনা করত, এবং সম্ভবত সেখান থেকেই তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। তার তারা বাইরে থেকে এসে ভারতীয় উপমহাদেশে বসতি স্থাপন করে। তাদের প্রথম বসতি কোথায় ছিল? মানচিত্রটা দেখলে বোঝা যায় তাদের প্রথম বসতি ছিল সিন্ধু ও তার উপনদীগুলো দিয়ে ঘেরা একটা অঞ্চলে। এই এলাকাটাকে বলা হতো সপ্ত সিন্ধু, মানে 7টি নদীর দেশ। আদিবৈদিক যুগের জীবনযাত্রা, সমাজ, সংস্কৃতি সবকিছুই এই সপ্তসিন্ধু অঞ্চলকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। বেশ, তাহলে ভৌগোলিক বিস্তারটা বোঝা গেল। এবার আসা যাক এই যুগের সবচেয়ে বড় অবদান, অর্থাৎ এর সাহিত্য ভাণ্ডারে। বেদ শব্দটা আমরা সবাই শুনেছি, কিন্তু এই শব্দটার আসল অর্থ কি? খুব ভালো প্রশ্ন। বেদ শব্দটা এসেছে সংস্কৃত বিদ ধাতু থেকে, যার সহজ অর্থ হল জানা বা জ্ঞান। তাই আক্ষরিক অর্থে বেদ হল জ্ঞানের সংকলন। তবে এটা যে কোনো জ্ঞান নয়, এটা ছিল সেই সময়কার সর্বোচ্চ আধ্যাত্মিক এবং জাগতিক জ্ঞান। ইনফোগ্রাফিকে বেদের আরেকটা নাম উল্লেখ করা হয়েছে, শ্রুতি। এই নামটার পেছনে কারণ কি? কারণটা খুব আকর্ষণীয়। সেই যুগে লেখার প্রচলন থাকলেও জ্ঞানকে ধরে রাখার প্রধান উপায় ছিল শুনে মনে রাখা। গুরু মন্ত্র উচ্চারণ করতেন, আর শিষ্যরা তা শুনে শুনে মুখস্থ করত। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জ্ঞান শ্রবণ বা শোনার মাধ্যমে বাহিত হয়েছে বলেই এর নাম শ্রুতি। এটা এক অসাধারণ স্মৃতিশক্তির পরিচয়ক। ভাবা যায়। আচ্ছা, বেদ তো 4টি। যদি সংক্ষেপে প্রতিটির পরিচয় দেন।
নিশ্চয়ই। সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ হল ঋগ্বেদ। এতে ১২৮টি স্তোত্র বা হাইমস আছে, যা দেবতাদের প্রশংসায় রচিত। আমরা যে বিখ্যাত গায়ত্রী মন্ত্রের কথা জানি, সেটি এই ঋগ্বেদেই রয়েছে। এরপর আসে সামভেদ। একে বলা হয় ভারতীয় সঙ্গীতের উৎস। ঋগ্বেদের অনেক স্তোত্রকে সুর দিয়ে গাওয়ার উপযোগী করে এখানে সাজানো হয়েছে। তার মানে ঋগ্বেদ হলো কথা আর সামবেদ হলো সুর। আর যজুর্বেদ? যজুর্বেদকে বলা যেতে পারে একটা রুল বুক। এটি মূলত যজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় আচারের নিয়মাবলী নিয়ে আলোচনা করে। কোন যজ্ঞ কিভাবে করতে হবে, কোন মন্ত্র কখন পাঠ করতে হবে, এই সব কিছুর বিস্তারিত নির্দেশিকা এখানে আছে। আর সবশেষে আসে অথর্ববেদ। এটা বাকি তিনটের থেকে বেশ আলাদা। কিভাবে আলাদা? অথর্ববেদে দৈনন্দিন জীবনের নানা সমস্যার কথা বলা হয়েছে, যেমন রোগ নিরাময়ের জন্য ভেষজ চিকিৎসা, জাদুবিদ্যা, বশীকরণ মন্ত্র, এমনকি ধরুন বাড়ি তৈরির নিয়মকানুনও এতে পাওয়া যায়। তাই একে অনেক সময় লৌকিক জ্ঞানের সংকলন বলা হয়। এটা সাধারণ মানুষের জীবনযাত্রার অনেক কাছাকাছি। এই 4টে বেদ তো হলো মূল ভিত্তি, কিন্তু ইনফোগ্রাফিকে একটা পিরামিডের মতো কাঠামো দেখছি, যেখানে বেদের পরেও আরও অনেক স্তর রয়েছে। হ্যাঁ, বৈদিক সাহিত্য একটা বিশাল ব্যাপার। পিরামিডের একেবারে নিচে আছে সংহিতা, মানে 4টে বেদের মূল মন্ত্রের সংকলন। এর ঠিক ওপরেই আছে ব্রাহ্মণ গ্রন্থগুলো। এগুলো গদ্যে লেখা, এবং এখানে বেদের মন্ত্র আর যজ্ঞের পেছনের দর্শন ও পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে। যজ্ঞের ব্যাখ্যা, বেশ। তারপরের স্তরটা তো আরণ্যক। নামটা শুনে মনে হচ্ছে এর সাথে অরণ্য বা বনের কোনো সম্পর্ক আছে। একদম ঠিক ধরেছেন। আরণ্যক মানে যা অরণ্যে রচিত। জীবনের একটা পর্যায়ে ঋষিরা যখন সংসারের কোলাহল ছেড়ে বনে গিয়ে জ্ঞানচর্চা করতেন, তখন তাদের দার্শনিক চিন্তাগুলোই এখানে লিপিবদ্ধ হয়েছে। এটা যজ্ঞের মতো বাহ্যিক ক্রিয়াকাণ্ড থেকে সরে এসে আত্মবিশ্লেষণের দিকে যাত্রার শুরু। আর পিরামিডের একেবারে শীর্ষে রয়েছে উপনিষদ, যাকে বেদান্তও বলা হচ্ছে। এর মানে কি বেদের অন্ত বা শেষ? জ্ঞানের পথে মোক্ষ লাভের কথা বলে। আমাদের জাতীয় নীতিবাক্য সত্যমেব জয়াতে, মানে সত্যের জয় অবশ্যম্ভাবী, এটা মুণ্ডক উপনিষদ থেকে নেওয়া। আবার বসুধৈব কুটুম্বকম, মানে সমগ্র বিশ্বই একটি পরিবার, এই মহান ধারণাও মহা উপনিষদ থেকে এসেছে। আমার একটা বিষয় খুব অদ্ভুত লাগছে। একদিকে উপনিষদে বসুধৈব কুটুম্বকমের মতো এত উদার কথা বলা হচ্ছে, আর আমরা জানি যে এই যুগেই সমাজে বর্ণপ্রথা কঠোর হচ্ছিল। এই দুটো বিপরীতমুখী ধারণা কিভাবে একসাথে চলতে পারে? এটা একটা অসাধারণ প্রশ্ন, এবং এটাই বৈদিক যুগের অন্যতম বড় বিরোধাভাস বা প্যারাডক্স। একদিকে দার্শনিক চিন্তার চরম শিখরে আরোহণ, অন্যদিকে সামাজিক কাঠামোতে কঠোর বিভাজন তৈরি হওয়া। এর কারণটা হয়তো এমন যে উপনিষদের দর্শন ছিল মূলত মুষ্টিমেয় কিছু জ্ঞান সাধকের মধ্যে সীমাবদ্ধ, আর বর্ণপ্রথা ছিল বৃহত্তর সমাজের এক রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতা। দুটো সমান্তরালভাবে চলছিল। আচ্ছা, এই দর্শন নিয়ে যখন কথা হচ্ছেই, ইনফোগ্রাফিকে স্বরদর্শন আর বেদাঙ্গ এর উল্লেখ আছে। এগুলো কি? স্বরদর্শন হল ভারতীয় দর্শনের 6টি প্রধান ধারা বা 6 স্কুলস অফ ফিলোসফি: সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। এগুলো জগৎ, জীবন, জ্ঞান এবং মুক্তির পথ নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছে। মজার বিষয় হল, এই দর্শনগুলো একে অপরের বিরোধী ছিল না, বরং পরিপূরক ছিল, যেন একটা বড় প্রশ্নের বিভিন্ন দিক থেকে উত্তর খোঁজার চেষ্টা। আর বেদাঙ্গ হল বেদের 6টি সহায়ক অঙ্গ, যেমন ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ ইত্যাদি, যা বেদকে সঠিকভাবে বোঝা এবং প্রয়োগ করার জন্য প্রয়োজন ছিল। জ্ঞানের এই বিশাল জগৎ থেকে এবার একটু মাটির পৃথিবীতে ফেরা যাক। এই যে এত সাহিত্য আর দর্শন তৈরি হচ্ছে, সেটা তো শূন্যে ঘটেনি। সেই সময়ের মানুষের রাজনৈতিক জীবন কেমন ছিল? আদি বৈদিক যুগে আজকের মতো কোনো বড় রাজ্য বা সাম্রাজ্য ছিল না। সমাজের মূল একক ছিল জন বা গোষ্ঠী, মানে ট্রাইব। প্রতিটি জনের নিজস্ব রাজা বা প্রধান থাকতেন। এই সময়েই একটা বিখ্যাত যুদ্ধের কথা জানা যায়, দশরাজার যুদ্ধ। ভরত গোষ্ঠীর রাজা সুদাস পুরুষ্ণী, মানে আজকের রাভি নদী, তার তীরে 10টি অন্য গোষ্ঠীর জোটকে পরাজিত করেন।
এই যুদ্ধটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এর ফলেই ভরত গোষ্ঠীর আধিপত্য প্রতিষ্ঠিত হয়, যেখান থেকে পরবর্তীকালে ভারতবর্ষ নামের ধারণাটি এসেছে বলে মনে করা হয়। তার মানে জন থেকেই পরে জনপদ বা রাজ্যের জন্ম। এই পরিবর্তনটা কিভাবে হলো? এখানে আমার সেই লোহার গল্পে ফিরে আসতে হয়। প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দে যখন কৃষ্ণ আয়েশ বা লোহার ব্যবহার শুরু হলো, তখন দুটো জিনিস ঘটল। এক, লোহার কুঠার দিয়ে গঙ্গা যমুনার ঘন জঙ্গল পরিষ্কার করা সহজ হলো। দুই, লোহার লাঙলের ফলা দিয়ে শক্ত মাটি চাষ করা সম্ভব হলো। এর ফলে কৃষিতে অনছন উন্নতি হলো এবং মানুষ যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে বড় বড় জনবসতি গড়ে তুলতে শুরু করলো। এই স্থায়ী জনবসতি আর কৃষি উদ্বৃত্তই ছোট ছোট জনকে একত্রিত করে জনপদ বা রাজ্যের জন্ম দেয়। তার মানে একটা ধাতুর ব্যবহার যাযাবর পশুপালকদের কৃষক বানিয়ে দিল এবং রাজ্যের ভিত্তি স্থাপন করল। আচ্ছা, এই রাজ্যগুলোর প্রশাসনিক কাঠামো কেমন ছিল? ইনফোগ্রাফিকে একটা পিরামিডের মতো কাঠামো দেওয়া আছে। একেবারে গোড়ায় ছিল কুল বা পরিবার। কয়েকটি পরিবার নিয়ে হতো গ্রাম, যার প্রধান গ্রামানি। কয়েকটি গ্রাম নিয়ে বেশ, আর কয়েকটি বিষ নিয়ে তৈরি হতো জন। রাজার হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকলেও তাকে নিয়ন্ত্রণ করার জন্য দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কথা জানা যায়, সভা এবং সমিতি। সভা আর সমিতি, এদের মধ্যে পার্থক্য কি ছিল? সভা ছিল মূলত বয়স্ক এবং অভিজাতদের একটি পরিষদ, অনেকটা আজকের রাজ্যসভার মতো। আর সমিতি ছিল সাধারণ মানুষের পরিষদ, যেখানে রাজার নির্বাচন বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতো, অনেকটা লোকসভার মতো। তবে এখানে একটা বড় সামাজিক পরিবর্তনের ছাপ দেখা যায়। আদি বৈদিক যুগে নারীরাও সভা ও সমিতিতে অংশ নিতে পারতেন, কিন্তু পরবর্তী বৈদিক যুগে তাদের এই অধিকার কেড়ে নেওয়া হয়। এটা তো একটা বিরাট পরিবর্তন। সমাজের ক্ষমতা কাঠামোয় নারীর স্থানচ্যুতি। এই সূত্র ধরেই আসা যাক বৈদিক সমাজের সবচেয়ে বিতর্কিত বিষয় বর্ণপ্রথাতে। এর উৎপত্তি কিভাবে হয়েছিল? এর উৎপত্তির একটা তত্ত্ব পাওয়া যায় ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে। সেখানে বলা হয়েছে, এক আদি বিরাট পুরুষের শরীর থেকে 4 বর্ণের সৃষ্টি। মুখ থেকে ব্রাহ্মণ, মানে যিনি জ্ঞানচর্চা ও পুরোহিত্য করেন। বাহু থেকে ক্ষত্রিয়, মানে যোদ্ধা ও শাসক। উরু থেকে বৈশ্য, অর্থাৎ ব্যবসায়ী ও কৃষক। এবং পা থেকে শূদ্র, মানে সেবাকর্মী। কিন্তু আমার প্রশ্ন হল, পুরুষ সূক্তের এই ব্যাখ্যা কি পরবর্তীকালে বর্ণপ্রথাকে একটা ঐশ্বরিক বৈধতা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, নাকি এটা সত্যি সেই সমাজের প্রতিফলন? এই নিয়ে কি ঐতিহাসিকদের মধ্যে কোনো বিতর্ক আছে? অবশ্যই বিতর্ক আছে। বহু ঐতিহাসিকের মতে ঋগ্বেদের দশম মণ্ডলটি অনেক পরে সংযোজিত হয়েছে। সম্ভবত ততদিনে সমাজে যে পেশাভিত্তিক বিভাজন তৈরি হয়ে গিয়েছিল, তাকে একটা ধর্মীয় ভিত্তি দেওয়ার জন্যই এই সূক্তটি রচনা করা হয়েছিল। সবচেয়ে বড় পার্থক্যটা হল, আদি বৈদিক যুগে এই ব্যবস্থা ছিল কর্মভিত্তিক এবং নমনীয়। মানে একজন ব্রাহ্মণের ছেলেও তার কর্ম অনুযায়ী ক্ষত্রিয় হতে পারত। কিন্তু পরবর্তী বৈদিক যুগে যখন সমাজ আরও জটিল হল এবং কৃষির কারণে বংশানুক্রমিক সম্পত্তি ও পেশার ধারণা এলো, তখন এই ব্যবস্থা জন্মভিত্তিক এবং অত্যন্ত কঠোর হয়ে গেল। তার মানে সমাজ যত উন্নত এবং স্থায়ী হচ্ছে, ততই মানুষের স্বাধীনতা কমছে এবং বিভাজন বাড়ছে। এই একই প্রবণতা কি নারীদের ক্ষেত্রেও দেখা যায়? হ্যাঁ, ঠিক তাই। আদি বৈদিক যুগে নারীদের অবস্থা ছিল সম্মানজনক। তাদের শিক্ষার অধিকার ছিল। তারা নিজেদের পছন্দমতো বর নির্বাচন করতে পারতেন। গার্গী, মৈত্রেয়ীর মতো বিদুষী নারীর উল্লেখ পাওয়া যায়, যারা ঋষিদের সঙ্গে প্রকাশ্যে দার্শনিক বিতর্কে অংশ নিতেন। কিন্তু পরবর্তী বৈদিক যুগে যখন ব্যক্তিগত সম্পত্তির ধারণা এলো এবং বংশরক্ষা গুরুত্বপূর্ণ হয়ে উঠল, তখন নারীদের ভূমিকা মূলত গৃহস্থালীর মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হলো। তাদের স্বাধীনতা এবং সামাজিক মর্যাদা বেশিকভাবে কমে গেল। বিবাহ রীতি নিয়েও তো বেশ কিছু জটিল নিয়মকানুনের কথা বলা আছে, যেমন অনুলোম আর প্রতিলোম। হ্যাঁ, অনুলোম বিবাহ ছিল স্বীকৃত, যেখানে উচ্চ বর্ণের পুরুষের সাথে নিম্ন বর্ণের নারীর বিবাহ হতো। কিন্তু প্রতিলোম, মানে উচ্চ বর্ণের নারীর সাথে নিম্ন বর্ণের পুরুষের বিবাহ, কঠোরভাবে নিষিদ্ধ ছিল।
এটা সমাজের পিতৃতান্ত্রিক এবং বর্ণবাদী কাঠামোকে আরও শক্তিশালী করার একটা উপায় ছিল। এছাড়া জীবনের 4টি পর্যায় বা চতুরাশ্রমের কথাও বলা হয়েছে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তোমার অর্থনীতিতে আসা যাক। আদি এবং পরবর্তী বৈদিক যুগের জীবনযাত্রার মূল পার্থক্যটা কী ছিল? মূল পার্থক্যটা হল পশুপালন থেকে কৃষিতে উত্তরণ। আদি বৈদিক আর্যরা ছিলেন মূলত পশুপালক। তাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল গোধন বা গরু। যুদ্ধকে পর্যন্ত বলা হতো গোভিষ্টি, যার আক্ষরিক অর্থ হল গরুর জন্য অনুসন্ধান। ধনী ব্যক্তিকে বলা হতো গোমত। আর পরবর্তী যুগে সেই জায়গাটা নিল কৃষি। একদম। লোহার লাঙ্গল আর উর্বর গাঙ্গেয় উপত্যকা মিলে কৃষিতে বিপ্লব এনেছিল। তখন প্রধান জীবিকা হয়ে গেল কৃষি। ধান মানে ব্রীহি, গম বা গোধুম, যব, এগুলো তাদের প্রধান ফসল ছিল। এই সময়ে মাটির পাত্র তৈরির কৌশলেও অনেক উন্নতি হয়। বিশেষ করে চিত্রিত ধূসর মৃৎপাত্র বা পেইন্টেড গ্রে ওয়্যার এই যুগের একটা গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সব শেষে আসি ধর্মীয় বিশ্বাসে। দেবতাদের জগতেও কি কোনো পরিবর্তন এসেছিল? বিশাল পরিবর্তন এসেছিল। ঋগ্বৈদিক দেবতারা ছিলেন মূলত প্রকৃতির বিভিন্ন শক্তির মূর্তরূপ। যেমন ইন্দ্র ছিলেন বৃষ্টি ও বজ্রের দেবতা, অগ্নি ছিলেন যজ্ঞের আগুন এবং মানুষ ও দেবতার মধ্যে সংযোগ স্থাপনকারী, আর বরুণ ছিলেন মহাজাগতিক নিয়মের রক্ষক। তখন উপাসনার পদ্ধতি ছিল সরল, মূলত স্তোত্রপাঠ আর যজ্ঞ। তাহলে পরবর্তী যুগে নতুন কি এলো? পরবর্তী যুগে পুরনো দেবতাদের গুরুত্ব কমে গেল। ইন্দ্র বা অগ্নিজায়ব্রে প্রধান হয়ে উঠলেন প্রজাপতি মানে সৃষ্টিকর্তা, বিষ্ণু এবং রুদ্র। উপাসনার পদ্ধতি অনেক বেশি জটিল এবং ব্যয়বহুল হয়ে উঠল। বড় বড় যজ্ঞ যেমন অশ্বমেধ বা রাজসূয় যজ্ঞের প্রচলন হল, যেখানে প্রচুর পশু বলি দেওয়া হতো। মূর্তি পূজার সূচনাও এই সময়ে হয়েছিল বলে মনে করা হয়। এক কথায়, ধর্ম সরল উপাসনা থেকে জটিল আচার অনুষ্ঠানে পরিণত হল, যেখানে পুরোহিতদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আদি এবং পরবর্তী বৈদিক যুগের মধ্যে মূল পার্থক্যগুলো কি কি দাঁড়ালো? আমাদের শেষ ইনফোগ্রাফিকটা এই সারসংক্ষেপটাই তুলে ধরেছে। এক কথায় বললে সবকিছুই সরল থেকে জটিল হয়েছে। অর্থনীতি পশুপালন থেকে কৃষি নির্ভর হয়েছে, সমাজ নমনীয় থেকে কঠোর হয়েছে, বর্ণপ্রথা কর্মভিত্তিক থেকে জন্মভিত্তিক হয়েছে, নারীর উচ্চ মর্যাদা থেকে মর্যাদা হ্রাস পেয়েছে, আর ধর্ম প্রকৃতির উপাসনা থেকে জটিল যজ্ঞানুষ্ঠান ও মূর্তি পূজায় পরিণত হয়েছে। এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট যে বৈদিক সভ্যতা কেবল একটা ঐতিহাসিক যুগ নয়, এটা আজকের ভারতীয় সমাজের ডিএনএর একটা অংশ। এর অনেক ভালোমন্দ দিক আজও আমাদের সংস্কৃতি আর চিন্তাভাবনার গভীরে প্রথিত। একদম। যেমন ধরুন বৈদিক ভূগোল। ঋগ্বেদে যে নদীগুলোকে পুরুষ্ণী, বিতস্তা বা অস্কিনী বলা হয়েছে, সেগুলোই আজকের রাবি, ঝিলাম বা চেলাব। নামগুলো বদলেছে, কিন্তু নদীগুলো আজও বইছে। ইতিহাস এভাবেই বর্তমানের সাথে জুড়ে থাকে। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আদি বৈদিক যুগের যে অপেক্ষাকৃত উদার এবং নমনীয় সমাজ, যেখানে বর্ণ ছিল কর্মভিত্তিক এবং নারীদের উচ্চ মর্যাদা ছিল, তা পরবর্তী যুগে কেন এতটা কঠোর এবং সীমাবদ্ধ হয়ে গেল? লোহার ব্যবহার আর কৃষির উন্নতি কি তাহলে প্রগতির বদলে এক অর্থে সামাজিক পশ্চাৎপসরণের কারণ হয়ে দাঁড়ালো? এই প্রশ্নটা শ্রোতাদের আরও গভীরে ভাবার জন্য এবং নিজস্ব অনুসন্ধানের জন্য রেখে গেলাম।